আমরা আসছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো একজন সফল উদ্যোক্তার এক সফল উদ্যমী গল্প নিয়ে। এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব একজন সফল উদ্যোক্তার গল্প। এখন আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আমি জুয়েল চন্দ্র বর্মন, আমার সাথে আছে সুমন মিয়া এবং একজন সফল উদ্যমী উদ্যোক্তা মোহাম্মদ আলামিন হোসেন, যিনি আজকের আমাদের মূল কর্ণধার এবং উনি ওনার বিজনেস কীভাবে শুরু করেছেন, একজন সফল উদ্যোক্তা কীভাবে সফল হয়েছেন তার গল্প শুনবো। আলামিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছেন। তো আজকে আমরা জানতে পেরেছি যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া নামক স্থানে আপনি আপনার একটা বেকারি ইন্ডাস্ট্রি শুরু করেছেন। তো এই বেকারি ইন্ডাস্ট্রি শুরু করতে গিয়ে আপনি আপনার পেছনের গল্পটা কি ছিল একটু যদি বলতেন। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছিল আমার নাম হচ্ছে আলামিন। আর আমি বেকারির যে প্রতিষ্ঠানটা, এটা সর্বপ্রথম হচ্ছিল আমি একটা চাকরি করতাম। একটা পর্যায়ে এসে চাকরির মাঝামাঝি এসে চিন্তা হলো যে আসলে প্রাইভেট কোম্পানির চাকরি এতে করে আমার ফ্যামিলি বা বাস্তবতার সাথে তাল মিলিয়ে আমি কতটুকু সাকসেস হতে পারবো। তো সর্বোপরি এটা চিন্তা ভাবনা করে আমার এক ফ্রেন্ড আছে, আমার বন্ধু, ও প্রবাসী ছিল, সিঙ্গাপুরে থাকে। ও একদিন আমাকে ফোন দিয়ে বললো যে আমরা তো একসাথে ছোটোবেলা থেকে একসাথে পড়াশোনা করেছি, তো আমরা একজন উদ্যোগ নিয়ে আমরা কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি কিনা। তখন সবুজ আমাকে বলার পর আমি চিন্তা ভাবনা করি কোন ধরনের ব্যবসা আমরা সাজেস্ট করি। তখন আমরা কয়েকটা বিজনেস আমরা সাজেস্ট করি। প্রথমে আমরা প্রোডাকশন বিজনেসটাকে আমরা বেসিক্যালি চিন্তা ভাবনা করছিলাম, ট্রেডিং বিজনেসটাকে আমি প্রাধান্য দিয়েছিলাম, ট্রেডিং বিজনেসটাকে। কিন্তু আমার বন্ধু বলতেছিল যে না, আমরা প্রোডাকশন বিজনেস। তা আমাদের কাছে আসলে ওই পরিমাণ অর্থের সাপোর্ট ছিল। সাপোর্ট না থাকার কারণে আমার ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করলো যে অর্থ নিয়ে চিন্তা করতে হবে না, অর্থটা যেভাবে হোক না কেন ম্যানেজ হয়ে যাবে। হ্যাঁ, তুই যদি এটা তুই করতে চাস, আমি যেভাবে হোক না কেন এটা ম্যানেজ করবো। আমি বললাম ঠিক আছে দোস্ত, আমি রাজি, কোন ধরনের ব্যবসা করি। তখন আমরা কয়েকটা ব্যবসার চিন্তা ভাবনা করি। তার ভিতরে এক নম্বরে আমরা চুজ করি হচ্ছে এই বেকারি কনফেকশনারি যে আইটেমটা। এই যে বেকারি বিজনেসটা, এটা আমরা শুরু করার আগে আমার দোস্তগুলো বিদেশে থাকে। শুরু করার আগে এই বিজনেসটা সম্পর্কে আমি আইডিয়া দিই, আমি কোন জায়গাটায় করব, কোন জায়গায় করলে আমরা সেলস ভালো পাবো, তারপরে আমাদের বিজনেস প্ল্যানটা কী হবে। এটা নিয়ে আমরা প্রায় 2 মাস যাবো দুইজনে আলোচনা করি মোবাইলের মাধ্যমে। একটা পর্যায়ে এসে বিজনেস শুরু করার আগে আমরা প্লেসটাকে চুজ করি। যেহেতু আমার আরেকটা হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছিল দিসপুর জেলা নাজিরপুর থানা, আর আমার ফ্রেন্ডের হোম ডিস্ট্রিক্ট হচ্ছিল বাগেরহাট জেলা চিতলমারি থানা। তো বিজনেসটা আসলে করতে গেলে জায়গাটা চুজ করা অনেক ইম্পর্টেন্ট বিষয়। তখন আমাদের ওদিকে আসলে যাতায়াত ব্যবস্থা একটু কম থাকার কারণে ফ্রন্ট সাইডে আমরা তখন প্লেসটা চুজ করলাম হচ্ছে গোপালগঞ্জের ঘোনাপাড়া মোড়ের চরবাড়ায়। ঘটনা হচ্ছে 2019 সালে। ওইখান থেকে বিজনেসটা আমরা স্টার্টিং শুরু করি 2019 সালে ঘোনাপাড়া মোড় থেকে। একটা পর্যায়ে এসে আমরা মোটামুটি লেভেলে একদম স্বল্প পরিসরে আমরা শুরু করি। সেখান থেকে তো তারপরের সাথে তো আপনি গল্পের। ঠিক আছে, তো আমরা বুঝতে পেরেছি যে আপনি আপনার জায়গা থেকে অনেকটাই, আমরা মনে করি যে আপনি আপনার জায়গা থেকে অনেকটাই সফল। কিন্তু এই সফল হওয়ার পিছনে আপনি আপনার বেকারি শুরু করতে গিয়ে পারিবারিকভাবে এবং পারিপার্শ্বিকভাবে কোনো সমস্যার সম্মুখীন বা বাধার সম্মুখীন অথবা কোনো বঞ্চনা লাঞ্ছনার শিকার হয়েছিল কিনা? বেকারি যখন শুরু করতে গিয়েছি আসলে সর্বপ্রথম হচ্ছে ধরেন আপনি একটা চাকরি করতেছেন, আপনার ফ্যামিলি খুব স্বাচ্ছন্দ্য বোধ আছে। এখন হুট করে আপনি চাকরিটা ছেড়ে দিবেন, বা আপনি বিদেশে আছেন, মাসে আপনি 2 লক্ষ টাকা ইনকাম করতেছেন, হুট করে বিদেশ থেকে আপনি চলে আসবেন, আপনার ফ্যামিলি কিন্তু এটা চাইবে। তো ফ্যামিলি চাচ্ছে না, বাট আপনি বুঝতেছেন আপনার দ্বারা সম্ভব। তো ঠিক ওই চিন্তা চেতনা করে আমি আর আমার বন্ধু দুজনেই স্যাক্রিফাইস করছি। স্যাক্রিফাইস করে আমি আমার চাকরি ছেড়ে দিয়েছি, আমার বন্ধু তার সিঙ্গাপুর থেকে
সে বাংলাদেশে চলে এসেছে। চলে এসে আমরা দুজনেই আপনাদের কাজে নেমে পড়েছি। কঠোরভাবে, এবং শুধু যে কঠোর বলে ভুল হবে, এতটা পরিশ্রম, মানে আমরা একটা বিষয় বলি যে আমি 19 সালের নভেম্বর মাসে এখানে আসি। তখন থেকে আজকে অবধি আমি একটা সময় মানে আমার ঘুমটা ভাঙে হচ্ছে ভোর 5টায়, এবং আমার ফ্রেন্ডের ঘুম ভাঙে হচ্ছে 4টায়, এবং ও 4টের সময় ঘুম থেকে উঠে সেইখান থেকে এই যে কারখানায় চলে আসে। কারখানায় এসে সেই 4টে থেকে 5টার ভিতরে চলে আসতো, আর আমি 5টার সময় উঠে কারখানায় যাই। তো আজকে 19 সাল, 2000 গেল, 21 গেল, 22 গেল, 23 গেল, 24, এই কিন্তু 4টে বছর। এই 4 বছরে আমরা ওই একইভাবে চলতেছি। আমরা খুব ভোরে কাজ শুরু করি, এবং আমরা প্ল্যানটা করে আগে থেকে দুজনে বসে প্ল্যান করি। আর এই 4 বছরের ভিতরে ফ্যামিলির অনেক ফ্যামিলিকে আসলে সাপোর্ট দিতে পারেনি। আর বাধার যে কথাটা আপনি বললেন, সর্বপ্রথম বাধাটা পেয়েছে হচ্ছে হলো অর্থের যোগান দিতে যে। আর এই অর্থের যোগান দিতে যে অনেকের অনেক ধরনের ছোট কথা শুনতে হয়েছে। আর সর্বোপরি হচ্ছে, আলামিন তোমাদের দ্বারা কিচ্ছু সম্ভব না, সবুজ তুমি 2 লক্ষ টাকা বিদেশে পাইতা, তুমি চলে আসলা, এটা তোমার দ্বারা সম্ভব না। কিছু বলে রাখি, বিজনেস শুরু করার পরে তো আসলে ধাক্কা একটা আসে। ওই ধাক্কাটা সামলাতে যে একটা গল্প আছে, গল্পটা আসলে আপনাদের শেয়ার করি। সেটা হচ্ছে, আমি 2000 সালের জুলাই মাসে আমি বিস্কিট এবং টোস্টের প্রোডাকশন শুরু করি। 21 সালে এসে আমার প্রোডাকশনে আমরা কিছু দেনা হয়ে যায়, একটা আমরা যেখান থেকে সাপ্লাইয়ের কাছ থেকে দেনা হয়ে যায়। আমি এখানে সাপ্লাইয়ের নামটা বলবো না, আমাদেরই পরিচিত যে কোনো একজন। তো সে আমি আর আমার ফ্রেন্ড গেলাম একদিন 10:30টার দিকে সকাল। কর্তারা বসে আছে, কাজ করতে পারতেছে না। তো র ম্যাটেরিয়ালসের জন্য গেলাম। যাওয়ার পরে সে বললো যে আপনি কত টাকার মাল দেবেন? আমাদের 1 লক্ষ টাকার কাঁচামাল দেন, আমি আপনাকে রিভিউর যে টাকাটা ওই টাকাটা দিচ্ছি, এই 1 লক্ষ টাকা আপনাকে আগামী সপ্তাহে দিচ্ছি। সে আমার কাছ থেকে সে রিভিউস আমার কাছে 24,000 টাকা। তো 24,000 টাকা তাকে আমি দিয়েছি। দেওয়ার পরে বললো যে এখন যদি 1 লক্ষ টাকা না দেন তাহলে আপনাদের মেমোয়ার আমরা করবো। তো আমি আসলে একটু মানে খুব মাইন্ডে লাগলো আমার বিষয়টা। তো আমার ফ্রেন্ড আমার বললো যে চলো আমরা চলে যাই। খুব শান্ত প্রকৃতির আমরা দুজনে বাকি চলে আসি। চলে এসে আমরা চিন্তা করলাম যে আজকে কারখানায় কী কাজ করবো। পরে আবার আমরা একজনের কাছ থেকে আমরা কিছু টাকা ধার করলে দুইজনে যেয়ে আমরা 2 বস্তা ময়দা, তারপরে 1 বস্তা চিনি, এই যে 22-23 হাজার টাকা মাল আবার কিনে নিয়েছে। এরপরে ও কঠিন প্রতিজ্ঞা নিল যে আমাদের মানে যেভাবে হোক এই বিজনেসটাকে দাঁড় করতে হবে। তখন থেকে আমি শুরু করলাম যে আমি সেলসে, এর আগে আসলে সেলস যে করবো ওই পরিমাণ কোনো ফ্যাসিলিটি বা ওই পরিমাণ কোনো প্রোডাক্ট আমরা মার্কেটে দিতে পারি। এরপরে আমি বললাম যে আমরা কাজটাকে ভাগ করে দিই। তখন ও আমারে বললো যে তাহলে তুই যেহেতু সেলস ভালো করিস, তুই সেলসের সেক্টরটা কর। আমি যেহেতু আসলে ফিল্ডের সেক্টরটা তেমন করতে পারি না, আমি প্রোডাকশন সেক্টরটা করি। তখন টোটাল প্রোডাকশন সেক্টরটাও করে, আর আমি সেলসের সেক্টরটা করি। এবং এখনও অবধি আজকে পর্যন্ত প্রোডাকশনের একটা রুটি উৎপাদন হচ্ছে, একটা কেক উৎপাদন হচ্ছে, একটা টোস্ট উৎপাদন হচ্ছে, ওই হিসাবটা ও প্রত্যেক দিন রাতে আমাকে জানাই দিচ্ছে। এবং আমি আজকে কয়টা সেলস করলাম, কয় টাকা বিক্রি করলাম, কত টাকা মেমো হলো, এগুলো সব আমি ওকে জানাই দিচ্ছি। এবং আমাদের হিসাবটা হচ্ছে হলো প্রতিদিন রাতে আমরা হিসাব করি, বাট ক্লোজিংটা করি আমরা সপ্তাহ শেষে, সাপ্তাহিক ক্লোজিং। এখন ইনশাল্লাহ এই যে বাধা বিপত্তি করে এখন আমাদের কারখানায় প্রায় 34 জন লোক কাজ করে, ডে নাইট মিলে। আর সব মিলে প্রায় 12 জন সেলসম্যান এবং 34 জন কারখানার ভিতরে কাজ করে। ম্যানেজার আছেন, তারপরে সাপ্লায়ার যারা তারা আছে, এগুলো বলে সব মিলে দেখা যাচ্ছে আমাদের প্রায় 60-65 জন লোকের একটা কর্মসংস্থানের ব্যবস্থা। আচ্ছা, তো আপনার বর্তমানে আপনার ব্যবসার অগ্রগতি কেমন? আলহামদুলিল্লাহ, ব্যবসার অগ্রগতি ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছি, সেলস বৃদ্ধি পাচ্ছি, সাথে নতুনত্ব। আসলে সেলস বৃদ্ধি করার পিছনে তো প্ল্যানিংটা অনেক কাজ করে, নতুন নতুন প্রোডাক্ট দিতে হচ্ছে। তো
এখন ইনশাল্লাহ অনেক ভালো এবং আমরা প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে আমরা আমাদের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোকে নতুনভাবে সাজানোর জন্য এবং মার্কেটের আসলে কম্পিটিটর অনেক এই জগতে সুস্থ কম্পিটিটর আছে। এই কম্পিটিটরের ভিতর থেকে আপনি আমার যে প্রোডাক্টটা আছে আমি এই প্রোডাক্টটা বের করার পরে আমার পার্শ্ববর্তী যে মানে আমার নিকটতম যে কম্পিটিটর আছে সেও চিন্তা করে প্রোডাক্টটা বের করা যাবে। এই জন্য আমরা আলাদা একটা সেক্টর যেটা MIS একটা সেক্টর আমি করেছি, এটার ক্ষেত্রে দেখা যায় যে তাদের চিন্তাই চেতনাই হচ্ছে যে নতুন কি প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসা যায় এবং কোন ধরনের লোককে দিয়ে কাজ করালে এই প্রোডাক্টগুলো ডেভেলপ আরও করা সম্ভব। আমি সেই ধরনের কাজগুলো চেষ্টা করতেছি এবং ইনশাল্লাহ আগের থেকে অনেক অনেক মানে আপনার প্রতিনিয়ত হচ্ছে নতুন নতুন উদ্ভাবন করার চিন্তা ভাবনা আমরা সেটাই চিন্তা করতেছি। আমাদের এর আগে প্রোডাক্ট ছিল হচ্ছে হলো আচ্ছা, বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আপনি আপনার ব্যবসা কিংবা আপনার যে বেকারিটা আপনি কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছেন? আপনি কি নিত্য নতুন নতুন প্রযুক্তির সাথে উদ্ভাবন করতেছেন নাকি আপনি সেই পুরানো সিস্টেমের সাথে এখনো জড়িয়ে আছেন? আমাদের আসলে সর্বপ্রথম আমার এবং আমার ফ্রেন্ডের সর্বপ্রথম চিন্তাই হচ্ছে হলো আধুনিকতার সঙ্গে বিজনেস করা এবং আমরা এই বিজ্ঞানের যুগে এসে আসলে ব্যাকডেট বেকারি বলতে মানুষ ভাবত কি যে একটা চুলা থাকবে কিছু এরিয়া থাকবে নিয়ে মনে প্রোডাক্ট শুরু করলে হয়। আসলে এগুলো নিয়ে ইনভেস্ট করতে যে দেখা যায় যে স্বল্প পুঁজিতে বিজনেস করা সম্ভব। বর্তমানে আমরা আমাদের যে প্ল্যানিংটা আমরা শুরু থেকেই বিজ্ঞান ভিত্তিক বিজনেস শুরু করছি এবং আমরা যেমন আমাদের এখন কারখানায় রোটারি ওভেন আছে, তারপরে স্পাইরাল মিক্সচার মেশিন যেগুলো আছে, একটা হচ্ছে বাংলা মিক্সচার মেশিন থাকে, একটা হচ্ছে স্পাইরাল। আমাদের স্পাইরাল মিক্সচারগুলো আছে। আমাদের বিস্কিটের জন্য আমাদের অটো প্ল্যান্ট যে বিস্কিট, যদিও আমরা খুব বড় পরিসরে অটো প্ল্যান্ট এখনো নিতে পারিনি, সেমি অটো যেটা সেটা দিয়ে আমরা শুরু করেছি, যেটা বিজ্ঞান ভিত্তিকই আছে। আর যেগুলো আমরা এই যে ব্রেড আইটেম যেগুলো আমরা সব মোটামুটি আধুনিক প্রযুক্তিতে ইনশাল্লাহ শুরু করছি। স্টার্টিংয়ে আমাদের হয়তো বা কিছুটা আমরা ব্যাকডেট বা একটা সময় আমরা লোকাল কেয়ার কোয়ালিটি থেকে শুরু করেছিলাম, এখন ইনশাল্লাহ আমরা খুব আধুনিকতার সঙ্গে যে যখন যুগ আগাচ্ছে আপনারাও নিত্য নতুন প্রযুক্তির সাথে আপনাদের সিস্টেমগুলোকে উদ্ভাবন করতেছেন, কিন্তু আরেকটা আমার প্রশ্ন হলো যে আপনি যখন বিজনেস করতেছেন সেক্ষেত্রে হচ্ছে একটা ভূমিকা থাকে হচ্ছে বন্ধুত্ব কিংবা পার্টনারশিপ। সেক্ষেত্রে আপনি যখন বিজনেসটা শুরু করলেন আপনার বন্ধুত্ব কিংবা পার্টনারশিপের ভূমিকাটা আসলে ছিল? আমার এই বিজনেস দেখে ব্যবসা করতে গেলে আপনি এককভাবে আসলে বিজনেস করা আমার দিক থেকে আমি মনে করি অনেক কঠিন। আপনার লোক নিয়ে বিজনেস করেন। তো আমার বন্ধু হচ্ছে আমরা দুজনেই খুব স্যাক্রিফাইস মাইন্ড এবং আমরা এই দুইজন এতটাই এরকমের বন্ধুত্ব পাওয়া মুশকিল। এখনকার সময় আজকে আমি বলতে পারি না, কারণ আমরা দুজনেই ফ্যামিলির কথা বাহিরের চিন্তা করি। আমরা দুজনেই এক থেকে এখন অবধি বিজনেসটাকে টেনে নিয়ে আসছি। এবং দেখেন আরেকটা বিষয় হচ্ছে কি, যেখানে অর্থনৈতিক লেনদেন থাকে অনেকে অনেক ধরনের কথা বলে, বন্ধুত্বের ক্ষেত্রে অনেক সময় অনেক ঝামেলা হয়, কিন্তু আজকে প্রায় এখানে আমাদের এখন প্রায় কোটি টাকা প্লাস আমাদের বিজনেস। তো সেখানে আজ পর্যন্ত ও কখনো আমাকেও জিজ্ঞেস করে না যে আলামিন এই যে টাকাগুলো এই খাতে ইনভেস্ট করলে কি কতটুকু আমি সাকসেস হবো, কতটুকু আমি ব্যর্থ হবো, এই যে জিনিসগুলো আমি একটা ডিসিশন নিয়েছি, তার মানে ও চিন্তা করতেছে যে আলামিন এটা বুঝে শুনেই ডিসিশন নিয়েছে। আজকে একজন ওয়ার্কারের স্যালারি বাড়ানো লাগবে, ও আমাকে বলতেছে যে দোস্ত অমুক ওয়ার্কারের স্যালারি এত টাকা বাড়াতে দিচ্ছ কি, এটা ওর সেক্টরের কাজ। ও যদি মনে করে যে ওই ওয়ার্কারকে 2000 টাকা স্যালারি বৃদ্ধি করলে ওই ওয়ার্কারের যে কাজ ভালো করে নিতে পারবে, ও এটা করতেছে, এখানে আমার কোনো ম্যাটার নেই। আবার মার্কেটিংয়ে কাজ করতে যেয়ে আজকে কয়েকটা লিফলেট ছাপানো লাগতেছে, আমি এই লিফলেটের জন্য আমার একটা লিফলেটে আমার 1 টাকা খরচ করতেছে, আমি যদি আরেকটু আধুনিক করতে যাই আমার 1.5 টাকা করে খরচ করতেছে, দিচ্ছ কে, এটা আমার সেক্টরের কাজ। আলামিন ওটা সঠিক সাজেশন দিচ্ছে, এটা নিয়ে আমাদের ভিতরে কোনো কথা হয় না। এবং মানে আপনি যে সাপোর্টের কথা বললেন না, বন্ধুত্বের সাপোর্ট এটা আসলে বলে শেষ করা যাবে না যে ওরা আমার ভিতরে কতটুকু স্যাক্রিফাইস চলতেছে। এবং আমার দিক থেকে আমি এখন যদি চিন্তা করি যে ও যদি মনে করে যে আলামিন, মানে আমি যদি মনে করি যে আলামিন আজকে আমরা বিজনেসটা আজকের দিন আমরা ওয়ার্কার
বিয়ে দিয়ে কোনো প্রোডাকশন পাবো না, আজকে আমরা বন্ধ রাখবো। ঠিক আছে, আলামিনের ডিসিশন নিয়েছে মানে এটা বুঝিস না ডিসিশন নিয়েছে, ও আর এখানে দ্বিতীয় কোনো কথা বলবে না। আর স্যাক্রিফাইস আসলে অনেক বড় স্যাক্রিফাইস করছে ওর জীবনে, আর যেটা আমি বলতে পারবো না, এত বড় স্যাক্রিফাইস যেটা আমার পক্ষে বলা সম্ভব না। আর আমার দিক থেকে আসলে ও ভালো বলতে পারবে যে আমি কি স্যাক্রিফাইস করেছি, তবে ও অনেকটা উপলব্ধি করে। আপনাকে সত্যি একটা কথা বলি যে আমি শুধু সেদিন আমি ব্যক্তিগত একটা প্রবলেমের ভিতরে করার কারণে আমি শুধু তো বলছি কিন্তু একটু আয়, ওকে আমি আসতে বলছিলাম সন্ধ্যায়, কিন্তু ও চলে আসছে 3টের দিকে। তাহলে এই যে একটা মাইন্ড সেট আপ, এইটা আসলে বলে শেষ করা যাবে না যে ও কি আর আমি কি। তাহলে আপনাদের যে ব্যবসার সম্পর্কটা সেটা হচ্ছে মূলত বিশ্বাসের উপর টিকে আছে। আমাদের বিজনেসটা 1000% বিশ্বাস এবং 1000%, মানে 1000 বললেও ভুল হবে, এর কোনো পার্সেন্টেজ হিসাব করে আমাদের এই বিজনেসটাই হচ্ছে হলো মানে একটা কথা বলতে গেলে কি, যেমন ধরেন আপনি এখন রেগুলার 1 লক্ষ টাকা বিক্রি করতেছেন, কিন্তু আপনি 1 টাকা খরচ করতেছেন, আপনার 10 টাকা লাগতেছে, আপনি ম্যানেজারকে বলতেছেন যে 10 টাকা অন্য জায়গায় দেবেন, আপনি বিজনেস থেকে 1 টাকা নিচ্ছেন, আমি বিজনেস থেকে 1 টাকা নিচ্ছি, এটা হিসাব হচ্ছে বিজনেসের কোথায় কোন দেনা আছে, কোন পাওনা আছে, ওগুলো পুরো দিচ্ছে। যার যার ফ্যামিলির যেটা, এটা আলাদা বিষয়, এটা যার যার ব্যক্তিগত বিষয়। আমাদের বিজনেসের ক্ষেত্রে কোনো ফ্যামিলি ম্যাটার কাজ করে, এবং আমরা দুজনে সবসময় বিজনেসটাকে গ্রো আপ করার জন্য চিন্তা করছি, এবং আগামী 3 বছর আরও আমাদের প্ল্যান আছে যে আগামী 2-3 বছরের ভিতরে আমরা বিজনেসটাকে চেষ্টা করবো যে এখন আমাদের ধরেন এই গোপালগঞ্জ, বাগেরহাট, পিরোজপুর এবং খুলনার কিছু অঞ্চল নিয়ে করতেছি, এবং একটা সময় আমার চিন্তা ভাবনা আছে যে আমি খুলনা বিভাগ, বরিশাল বিভাগ সর্বোপরি মোটামুটি আমরা বাংলাদেশ কাভার করার চেষ্টা করি, এবং ওই প্ল্যানেই আমরা আসলে লোকজন নিয়োগ করে কাজ করতেছি। আমার 2 বছর সময় লাগবে। আচ্ছা, একজন যদি নতুন উদ্যোক্তা এই বেকারি বিজনেসটা কন্টিনিউ করতে চায়, তখন তার কী কী পদক্ষেপ নিতে হবে এবং তাকে কী কী স্যাক্রিফাইস করতে হবে? সর্বপ্রথম তার চিন্তা করতে হবে যে আমি বিজনেস করতে আসছি, আমি বেকারি ব্যবসা করব, আমার বিজনেস করতেই হবে। এই যে করতেই হবে এইটা তার মাথায় নিতে হবে, কারণ এই ব্যবসায় গেলে আপনার বিভিন্ন প্রতিকূলতা আসবে। সর্বপ্রথম প্রতিকূলতা আসবে হচ্ছে হলো ফ্যামিলিটা। এখন আমাদের ট্রেডিশন কি, আমার ছেলে অনার্স শেষ করেছে, মাস্টার্স শেষ করেছে, একটা ভালো চাকরি করবে, সকালবেলা উঠে ঘুম থেকে উঠবে, অফিসে যাবে, মাস শেষে বেতন পাবে, ফ্যামিলিকে সাপোর্ট দিবে, অথবা বউ বাচ্চা নিয়ে খুব ভালো থাকবে, এটি একটা চিন্তা ভাবনা, এটা আমাদের ট্রেডিশন হয়ে গেছে। এখান থেকে বের হয়ে এসে যদি কেউ চিন্তা করে যে আমি বিজনেস করবো, সেটা যদি বেকারি সাপোর্ট দেয় যে আমি বেকারি বিজনেস করবো, সর্বপ্রথম হচ্ছে এই বিজনেসে অনেক পরিশ্রম। আপনার এই ব্যবসাটা খুব আর্লি ওঠার, ঘুম থেকে ওঠা লাগে, কারণ এই বিজনেসটা সেলটাই হয়েছে হলো সকাল 10টার ভিতরে সেলটা নামার। আপনি যদি কাস্টমার মানে অর্থাৎ আপনি যদি যে দোকানে আপনি বিক্রি করবেন, দোকান ধরে 6টা 6:30টার ভিতরে দোকান, 7:30 8টার ভিতরে যদি আপনি আপনার প্রোডাক্টগুলো পৌঁছে না দিতে পারেন, তাহলে অন্য কম্পিটিটররা তারা পৌঁছে দিয়ে যাচ্ছে, এবং আপনার ওই দিনে সেল আপনি পাচ্ছেন। এবং একদিন যদি অন্য কোনো মার্কেটের লোক ঢুকে যাচ্ছে, পরের দিন আপনি ওই দোকানে আপনি জায়গা পাবেন। তো যার কারণে আপনার সর্বপ্রথম হচ্ছে হলো আমার এই বিজনেস করতে হবে, আপনার সর্বপ্রথম হচ্ছে হলো আপনার টাইমলি ঘুমানোর একটা সেট আপ দিতে হবে, যে আমার সকালে 6টার আগে 5টার আগে ঘুরতে হবে, 6টার ভিতরে কারখানায় পৌঁছে আমি কারখানা থেকে সমস্ত মাল মার্কেটে বের করে দিই। এই যে একটা ট্রেডিশন থাকতে হবে। এরপরে প্রতিনিয়ত মনে করেন আপনার যুদ্ধটা আসবে, যেমন আপনি কোনো দোকানের কাছে গেছেন, একটা ছোটো কথা বলি, যেমন আমরা রামপালে একটা জায়গায় গেছিলাম কাজ করার জন্য, যাওয়ার পরে তো দোকানদার চিন্তা করতে গেছি আসছে, তো আমি আমার নিজের আত্মসম্মান বাদ দিয়ে তার সাথে কথা বলতে যে আমি তো সেলসম্যান, আমি সেলস করতে গেছি। তো সে একটা সময় অনেক ছোটো একটা কথা বলে দিল, ওই কথার ভিতরে আমি কোনো কর্ণপাত করিনি, নিজেকেও তার সাথে মিলে গেলাম। অর্থাৎ আপনি বিজনেস করতে গেছেন, আপনার যে কাস্টমার হবে আপনার তার সাথে মিলে গেছে, যদি সেইটা করতে পারেন তাহলে আপনি সেলস করতে পারবেন এবং আপনি ভালো বিজনেস করতে পারবেন। ব্যবসাটা তো কোনো প্রকার ইগো কাজ করে না, আপনার ইগো যদি থাকে আপনার ভিতরে, আপনি ব্যবসা করতে পারবেন না, কোনোদিনই ব্যবসা করতে পারবেন না। আর আপনি যে এর আগে যে একটা কথা বললেন যে অর্থনৈতিক সাপোর্ট, অর্থ লাগবেই, কিন্তু এই যে সাপোর্ট আপনি শুরু করলে অর্থ কোন জায়গা থেকে আসবে, এটা মোটামুটি একটা আপনার ধারণা চলে আসবে যে আমার এইভাবে অর্থ ম্যানেজ করতে হবে। কারণ আপনি যদি শুরুই না করেন তাহলে তো আপনি বুঝতে পারবেন না যে অর্থ কোন জায়গা থেকে আসতেছে। আমি করতেছি না, তাহলে কী হবে? আপনি শুরু করবেন তো আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ, কিন্তু প্রবল ইচ্ছা থাকতে হবে। ইচ্ছেটা থাকতে হবে এরকমই যে আমার করতেই হবে, এরকম থাকতে হবে। আপনি
একটা শেষ প্রশ্ন হচ্ছে আমার একটি শেষ প্রশ্ন হচ্ছে বর্তমান বাজারে অনেকে চাকরি কিংবা ব্যবসা এটা ভিন্ন ক্যাটাগরিতে দেখে আপনার দৃষ্টিকোণ থেকে কোনটা সেরা বলে আপনি মনে করেন? যে ব্যবসা আর চাকরি সম্পূর্ণ আলাদা জিনিস। ব্যবসা চাকরি হচ্ছে একটা ডিসিপ্লিন লাইফ, যে আমার মাস গেলে আমি এত টাকা স্যালারি পাচ্ছি, ওর ভিতরে আমার চলা লাগতেছে, একটা মানে লিমিটের ভিতরে চলা লাগে। এখন আপনি বিজনেস শুরু করে যে আপনি একজন ভালো চাকরিজীবী, ধরেন সে বেতন পাচ্ছে 80,000 90,000 টাকা বা 1 লক্ষ টাকা, আপনি আজকে বিজনেসটা শুরু করছেন, আপনার বিজনেসের প্রফিট মার্জিন হচ্ছে 30,000। এখন আপনি ওই 30,000 টাকা প্রফিট করে ওই 1 লক্ষ টাকার লোকের সাথে চলার মতো তো আপনি চিন্তা করতে পারেন না। এক্ষেত্রে আমি আমি প্রথমে ধারণা করে নেব যে আপনি বিজনেস, সে 10 বছর চাকরি করে যেটা করবে, আপনি 1 বছর বিজনেস করে আপনি তাতে ভালো গ্রোথ করতে পারবেন। কিন্তু আপনার এই 1টা বছর আপনার সেক্রিফাইস করতে হবে। যেমন আপনার নিজেকে সেক্রিফাইস করে দিতে হবে, আমার বিজনেস সেক্রিফাইস থাকতে হবে। 2 নম্বর কথা হচ্ছে যে আমার ফ্যামিলি এই 1টা বছরে আমার কাছ থেকে জাস্ট চলার জন্য যেটা দরকার আমি তাকে সাপোর্ট করেছি, এর বাইরে আমার কোনো কিছু করা সম্ভব হচ্ছে না। 1 বছর পরে দেখবেন আপনি যে লোক 1 লক্ষ টাকা স্যালারি পাচ্ছে, সে যেভাবে চলতেছে, আর আপনি 1 বছর পরে আপনার বিজনেসটাকে যেভাবে গ্রোথ করে নিচ্ছেন, আপনি তার থেকে কোনো ভালো চলতে পারবেন না। তখন আপনার কাছে আপনার টাকাটা হয়ে যাবে আনলিমিটেড। কারণ তখন আপনি ইচ্ছা করলে, একজন চাকরিজীবী সে ইচ্ছে করলেই মাসের 20 তারিখে 20,000 টাকা বের করতে পারতেছেন। কিন্তু আপনি বিজনেস করে আপনি যদি রেগুলার 1 লক্ষ টাকা সেভ করতেছেন, আপনি সেখানে 20,000 টাকা প্রফিট করতেছেন, আপনি কিন্তু সপ্তাহ শেষে যে 50,000 টাকা বের করতে পারতেছেন। তাহলে আপনি 1 সপ্তাহে 50,000 টাকা বের করলে 2 সপ্তাহে 1 লক্ষ টাকা, 4 সপ্তাহে আপনার 2 লক্ষ টাকা, তাহলে আপনি 2 লক্ষ টাকা অনায়াসে ইনকাম করতে পারতেছেন। সেক্ষেত্রে আপনি চাকরির থেকে আমি বিজনেস করতে আমি কারণ যেহেতু আমার চাকরির অভিজ্ঞতাও আছে এবং বিজনেসের অভিজ্ঞতা মোটামুটি আছে, আমি বলবো না যে 100% বিজনেসম্যান, তো সেক্ষেত্রে আমি বিজনেসটাকে বেশি প্রাধান্য করি। আপনার কাছে আমার জানতে চাওয়ার যে আপনার এই জায়গায় ইনভেস্টিং কী পরিমাণ প্রফিট করতে পারছেন এবং আপনি কি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছেন কিনা? প্রফিট আসলে একটা ব্যবসায় 4-5 বছর ধরে করতেছেন, প্রফিট মার্জিন তো অবশ্যই ভালো এবং প্রফিট করতেছি। আর লক্ষ্য আসলে আমার আর আমার ফ্রেন্ডের লক্ষ্য অনেক বড় লক্ষ্য, মানে আমাদের লক্ষ্যটাই অনেক বৃহৎ পরিসর। তো সেই পরিসরে আসলে এখনো আমরা আমাদের যে চূড়ান্ত লক্ষ্য যেটা, ওইটাই আমরা এখনো ওইভাবে পৌঁছাতে পারিনি। তবে ওইটা পৌঁছানোর যে সিঁড়িগুলা মধ্যে আমরা ধরেন একটা, আমি যদি স্টেপ, আমার একটা ভিশন আছে, আমার ভিশন দেখা যাচ্ছে যে আমি 225, আমি এই ভিশনে ইনশাল্লাহ আর 1 বছরের ভিতরে আমি আমার যে ভিশন যেটা আছে তার ভিতরে এই যে ক্যাটাগরি আছে, আমি মোটামুটি 224-এ আমি অনেকটা অগ্রসর হয়ে ইনশাল্লাহ কাভারের ভিতরে নিয়ে আসছি। এবং আমি মনে করি 25 জুনের ভিতরে আমাদের যে ধরনের প্রোডাক্টগুলো মার্কেটে দিলে মানুষ আরও গ্রহণ করবে, ইনশাল্লাহ সেটা আমরা 225-এর ভিতরে করতে পারবো। দিন দিন দেখা হতে পারতেছে নতুন বেকার যাবে তাদের উদ্দেশ্যে আপনি কী বলতে চান? আমি বললাম না যে চাকরি করতে হবে এই মনোভাবকে, চাকরি যে করতে হবে এইটা থেকে ঘুরে ফেলে চাকরির হচ্ছে না, ঘুরে বেড়াচ্ছি। একটা গ্রামে যান, এখন মাস্টার্স কমপ্লিট করার ছেলেমেয়েদের অভাব নেই, ঘুরে বেড়াচ্ছে, কাজ করতেছে না। কিন্তু সে যদি একটা দোকান নিয়ে বসে, একটা কনফেকশনারি নিয়ে বসে, দেখেন একটা কনফেকশনারিতে অ্যাভারেজ, আপনি ছোট্ট একটা হিসেব দিই যে অ্যাভারেজ একদম কনফেকশনারি দোকানে একটা বাজারের ভিতরে যদি ধরেন রুটি, কেক, বিস্কিট বা কিছু আইটেম নিয়ে যদি বসে, সে যদি 5,000 টাকাও বিক্রি করে একদিনে, কারণ একটা মাস্টার্স কমপ্লিট করা ছেলে তার কথা বলার চিন্তা চেতনা আর তার কথা বলার স্কিল যে ক্ষমতা, এটা কিন্তু একটা মানে যারা শিক্ষায় শিক্ষিত না তারা তাদের থেকে আলাদা হবে। তো সে যদি একটা ব্যবসা শুরু করে, তারা স্টার্টিংয়ে শুরু করলো, দেখা গেছে যে সে রেগুলার যদি সে 10,000 টাকা না পারে 5,000 টাকাও বিক্রি করে, তাহলে মোট দেন তার ওখানে প্রায় 6 থেকে 700 টাকা প্রফিট আসতেছে এই বিজনেস। তাহলে 6 থেকে 700 টাকা যদি সমস্ত খরচ বাড়ে, 6 থেকে 700 টাকা খরচ আসলে মাস গেলে তার দেখা যাচ্ছে আবার প্রায় 25-26,000 টাকা চলে আসবে সব কিছু মিলে। তাহলে সে এখন একটা ছেলে ধরেন সেলসে কাজ করতে যাচ্ছে, চাকরি করতেছে, বেতন পাচ্ছে 12,000-13,000 টাকা, সে ওইটাকে খুব স্বাচ্ছন্দ্য মনে করতেছে। কারণ কি, সে ওই সকালবেলা ঘুরতে ঘুরতে যাচ্ছে, ঘুরতেছে ফিরতেছে, সারাদিন আসতেছে, মাস শেষে 12,000-15,000 টাকা বা 20,000 টাকা বেতন পাচ্ছে। কিন্তু সে যদি বিজনেসটাকে গোছায় নিয়ে বসে,
দাঁড়িয়ে বিজনেস করতে যে আহামরি কত টাকা রাখতেছে এমনটা না, তাহলে সে কিন্তু করতে পারে। কিন্তু সে তার চিন্তাই হচ্ছে যে আমি চাকরি করি, এই চাকরিটাকে ছেড়ে ফেলে দিয়ে যদি সে বিজনেস মাইন্ডে যেতে পারে, আমি মনে করি বেকারত্ব অনেক কম। এতক্ষণ এতক্ষণ আপনার সেই সফল উদ্যোক্তা হওয়ার পিছনে গল্পটা শুনলাম। তো আমরা এও শুনতে পাচ্ছি যে আপনার লক্ষ্য অনেক দূরে। তো আপনার এই বেকারত্ব নিরসনের জন্য আপনি যে মহৎ উদ্যোগ নিয়েছেন, এই মহৎ উদ্যোগের বাস্তবায়নকে আমরা সাধুবাদ জানাই এবং এই মহৎ উদ্যোগের বাস্তবায়নকে আপনি ভবিষ্যতে কোন পর্যায়ে দেখতে চান সেই বিষয়ে যদি একটু আলোচনা করুন। ঠিক আছে, আমি বরাবরই বলে আসছি যে আমার ফ্রেন্ড আর আমি দুজনে মিলে আমাদের চিন্তা চেতনাই হচ্ছে যে আমাদের কারখানায় আমাদের কারখানাটা অনেক সেক্টরে ভাগ করা এবং আমাদের খুব স্বপ্ন যে আমাদের কারখানায় অনেক লোক কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তারা কাজ করবে। দেখেন আমরা যখন শুরু করি তখন আমরা মাত্র 8 থেকে 10 জন দিয়ে শুরু করছি, এখন আমাদের প্রায় 50 থেকে 60 জনের একটা টিম আছে। তো এটা আমরা অনেকটা অগ্রসর হয়ে আসছি এবং আমি মনে করি 2025 সাল নাগাদ আমাদের কারখানায় 250 থেকে 300 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাআল্লাহ। এবং সেই ক্ষেত্রে আর সর্বোপরি এবং এটা কিন্তু 250 থেকে 300 লোক মানে হচ্ছে 250 থেকে 300 ফ্যামিলি। এই 250 থেকে 300 ফ্যামিলিকে ইনশাআল্লাহ আমরা এবং একটা পর্যায়ে আমি আরও ব্রাঞ্চ এবং আমরা যদি আরও শাখা করতে পারি সেক্ষেত্রে আরও দূর অগ্রসর হতে পারবে, আরও লোকের কর্মসংস্থান ব্যবস্থা করা সম্ভব। এবং আমাদের লক্ষ্য হচ্ছে যে আগামীতে আরও 4 থেকে 5টা শাখা করা। আপনারা বেকারি ইন্ডাস্ট্রিতেই বাংলাদেশের বেকারত্ব দূর করবেন বলে আমরা আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার এত ব্যস্ততার সময় আমাদেরকে ব্যস্ততা রেখেও যে আপনাদেরকে একটু সময় দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আশা করি আপনার বিজনেস অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়, সেই কামনা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের গল্পে আমরা পেয়ে গেলাম আমাদের সফল উদ্যোক্তার 2 জন বন্ধুকে। আমাদের সাথে আছেন ভাইয়ের নামটা বলবেন? আলামিন এবং সবুজ। তো আলামিন এবং সবুজ ভাই দুজনের সম্মিলিত প্রচেষ্টায় তারা তাদের বিজনেস শুরু করেছেন এবং তারা কতটুকু সফল আমরা আমাদের সবুজ ভাইয়ের কাছ থেকে জেনে নিই। ভাই একটু অল্প করে বলবেন কি? প্রত্যেকটা বিজনেসেরই গল্প থেকে ভিতরে সাকসেস খুব দ্রুতই হয় না, অনেক সময় বিষয়। বিজনেস শুরুতেই মানুষের আত্মবিশ্বাসটা অনেক সময় থাকে। আত্মবিশ্বাসটা প্রতিনিয়তই ওয়ার্কআউট নিজের মাধ্যমে করতে হয়, ডে বাই ডে উৎপন্ন করতে হয়। আমরা যখন শুরু করি তখন আমার বন্ধু প্রথমে বাংলাদেশে বিজনেস করতেছে কিন্তু ভালো নেই। একেবারে শুরুতে আমাদের কোনো এক্সপিরিয়েন্স ছিল না, একেবারে জিরো। প্রতিষ্ঠানিক শিক্ষকতা আমাদের ছিল কিন্তু রুট লেভেলের মার্কেটিং সাইটে আমাদের সেটা বাস্তবায়নের দিক থেকে আমরা প্রতিনিয়ত করছি, শিখছি, শিখতে শিখতে এখন এই পর্যায়ে আসছি। চেষ্টা করতেছি ওদের ভবিষ্যতে আমাদের আরও ভালো কিছু করার জন্য আপনারা চেষ্টায় আছেন। চেষ্টায় আছে বিজনেসটা এইভাবে আমরা চাষ করছি। একেবারে ছোটো থেকে এই বেকারির এখন যা দেখতেছেন এইগুলো একেবারেই আমাদের কোনো মানে আইডিয়াই ছিল না। করতে করতে আশেপাশে যত বেকারি আছে, লোকজন আছে, প্রতিনিয়ত শিখতে শিখতে এখন কিছুটা একটু আয়ত্ত হয়েছে। এখন বাদ বাকি এখন পরিমাণ আয়ত্ত করতে পারি না। অনেক শেখার বিষয় আছে, আশা করি অভিভাবক শিখতে পারবেন। আমরা জানতে পারছি যে আপনাদের এই বেকারি ইন্ডাস্ট্রি আপনি প্রোডাকশনের দায়িত্বে আছেন এবং ভাই হচ্ছে মার্কেটিংয়ের সাইডে আছেন। তো আমরা মনে করি ভাই হয়তো মার্কেটিংয়ের সাইডে এক্সপার্ট এবং আপনি প্রোডাকশন সাইডে এক্সপার্ট হওয়ার দরুন আপনারা দুইজন দুই দিকে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনারা আপনাদের দুজনের জায়গা থেকে এই দুজনকেই যথেষ্ট পরিমাণ বিশ্বাস করেন কিনা বা কতটুকু বিশ্বাসের কারণে আসলে আপনাদের বিজনেসের সামনে দিকে এগিয়ে নিতে পারছেন? ব্যবসা শুরুটাই বিশ্বাস যদি না থাকে তাহলে কোনো ব্যবসায়ী সফলতা পাবে না। তো আমার কনফিডেন্স ছিল যে আমরা যদি প্রোডাকশন মালটা তৈরি করে দিতে পারি, আমাদের বন্ধু আলাদা করি, ওর দায়িত্ব ছিল না করে দিচ্ছি তার কাছে সে করতে পারছি, চুক্তিটা করতে পারছি। আমি মানসম্মত প্রোডাক্ট তৈরি করতে পারছি, আমি মানসম্মত একটা প্রোডাক্ট তৈরি করে তার হাতে দিই, অবশ্যই মার্কেটে বিক্রি করতে, যার কারণে সফলতা যতদূর আসছে ততদূর আসছে। বাড়তেছি আমরা আরও নতুন নতুন সাইট চালু করার চেষ্টা করতেছি।
আশা করা যায় 2025-26 সালে আমাদের মোটামুটি যে একটা দিন ছিল ওর কাছাকাছি আমাদের এইটাই চিন্তাভাবনা আছে। আর বাদ বাকি সময়ের সাথে সাথে ডিসিশন চেঞ্জ হয়, অনেক কিছুই পরিবর্তনশীল, তো আমাদের চা পাওয়াটাই এরকম আর কি। একজন বন্ধুর গল্পে, একজন উদ্যোক্তার গল্পে বন্ধু নির্বাচন, আপনি যে বাইকে চুজ করছেন বা আপনাকে চুজ করছেন, দুজনের বন্ধুত্ব থেকে শুরু করছেন। তো যদি মানে একটা বিজনেস শুরু করতে যে অনেক মনে করেন যে উত্থান পতনের জায়গা থেকে ভাঙা গড়া এই জায়গা থেকে শুরু করে মানে বন্ধু নির্বাচনটা বা বন্ধুটা চুজ করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিজনেসে, একটা ইন্ডাস্ট্রি দাঁড় করতে হবে। তো বন্ধু নির্বাচনটা কীভাবে করছিলেন এই বিষয়টা সারা জীবনে না খেয়াল করছেন? সারা জীবনে মানুষের জীবদ্দশা 2 থেকে 3 জনের বন্ধু মানুষের হওয়া সম্ভব না। অনেক বলতে পারে যে আমার অনেক কিন্তু ফ্রেন্ড আর বন্ধু পার্থক্য অনেক আছে। যখন দেখবেন যে অর্থনৈতিক সাইডটাও, অর্থনৈতিক সাথে সাথে পারিবারিক একটা নির্ভরযোগ আপনি চেষ্টা করতেছেন, তখন কিন্তু তাদের মানে ভালো বন্ধু করতে পারবেন। মানে আপনি চাচ্ছেন আপনি এটা করবেন, অপরদিকে যে বন্ধু থাকবে তারও চাওয়াটা থাকতে হবে। সেই যে বিশ্বাস, সেই বিশ্বাসে এক জীবন মানুষের সাথে 2 একজনের বেশি হয় না। তো আমাদের বন্ধুত্ব ক্লাস 6 থেকে একটু এখনও স্টিল আছে, এবং আমাদের ভিতরে ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নেই। মানে ও একটা ডিসিশন নিল, আমি সেটা ডিনাই করলাম, বিষয়টা এরকম না। আমি ওটা সত্য বলেই মনে করি, আর আমি যেটা মনে করি ও সেটা সত্য বলেই মনে করে, এবং দুজনকে কম্প্রোমাইজ করার চেষ্টা করেন। অবশ্যই কম্প্রোমাইজ করতে হবে। আমি সম্পর্ক থাকে না, প্রত্যেকটা সম্পর্ক টিকে রাখতে হবে, না স্যাক্রিফাইস করতে হবে। সে স্যাক্রিফাইস না থাকলে বন্ধুত্ব থাকে না। আর বন্ধুত্ব যখন চলে আসে টাকার বিষয়টা, মানে অর্থনৈতিক বিষয় আসে, তখন 100 জনের মধ্যে একজন খুবই ভালো মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, তো এই ব্যবসা করতে গেলে, যে কোনো নতুন ব্যবসা এটা করতে গেলে ফ্যামিলি সাপোর্ট লাগে, বন্ধুর সাপোর্ট লাগে, তখন 2-4 জন মিলেও করা যায়। তো সেভাবে যার মতো করে চলার পথে যেভাবে বন্ধু তৈরি হয়, কলেজ লাইফ হতে পারে, স্কুল লাইফ হতে পারে, আশেপাশে হতে পারে, তার থেকেই চুজ করে মানুষকে আগে যায়। হ্যাঁ, এটা আসলে বলে বা বইয়ের বাসাতে সম্ভব না, এটা আর্থিক বিষয়, হৃদয়ের মনটা তার মতো করে এসে বুঝে নেবে। সেই বাস্তবায়নকে ভবিষ্যতে কোন পর্যায়ে দেখতে চান? এটি আমাদের করছিলেন আমাদের 2000 শুরু করে এই বেকারি ইন্ডাস্ট্রিকে ভবিষ্যতে কোন পর্যায়ে দেখতে চান? ভালো প্রশ্ন। আমাদের স্বপ্ন ছিল অনেক বড়। করোনা শুরু হয় 2019 আগে। ছোট্ট একটা গল্প শুনি, গল্পটা করোনা তখন শুরু হয়, মানে আমার প্যান্ডামিক সিচুয়েশন অল ওভার ওয়ার্ল্ড শুরু হয়নি, আমি তখন সিঙ্গাপুরে তখন একটা জব সাইটে একটা অ্যাক্সিডেন্ট, আমার চোখে একটা মনি কাইটে যায়, অ্যাক্সিডেন্ট তখন এমন দাঁড়ায় যে ওটা চোখটা ভালো হতে পারে, নাও না হতে পারে, এরকম একটা কন্ডিশন আছে। তখন এই অপারেশনের আগে আমি এরকম দিচ্ছিলাম যে তখন কেবল অবকাঠামো শুরু করতে পারলাম না, যে এই অবস্থাতে আমি কিছু করতে, যদি আমি কানা হয়ে যাই তখন না দেখি, তাহলে তাও তো ব্যবসাটা চালাই দিতে হবে, কীভাবে বলতেছি কোনো সমস্যা নেই। দেখেন, মানে বুঝতেছি যে অন্তত হয়ে যেতে পারি, এই প্রকল্পটা বন্ধ হয়ে যেতে পারে। ততদিনে আমাদের প্রায় 40-45 লক্ষ টাকা ইনভেস্ট হয়ে গেছে, ব্যাক করার কোনো সুযোগ ছিল না। আবার এত বড় স্বপ্ন যে আমরা যে বন্ধও করতে পারছিলাম না, অথচ আমার অবস্থা খুব খারাপ ছিল, চলে গেছে। তো ওই অবস্থা থেকে ওই মনোবল ছিল যে না, আমি যদি তোকে নাও দেখি, আমার বন্ধু তো আছে, ও তো করতে পারবে। আমাদের স্বপ্ন শুধু ইনকাম করা না, আমাদের স্বপ্ন ছিল মানুষের কর্মসংস্থান ছিল। আমাদের 2 জন, আমার দোস্ত একটা ভালো কোম্পানিতে জব করতো ডিভিশনাল ম্যানেজার হিসেবে, হাই স্যালারি ছিল। শুধুমাত্র আমাদের স্বপ্ন পূরণ করার জন্য বলতে গেলে পাগলাম মাথায় নিয়ে আর কি এই বিজনেসটা শুরু করি। ওনার চাকরি ছেড়ে দিয়ে বড় পাগলামি ছাড়া কোনো জিনিস উৎপাদন করা যায় না, মানে কোনো জিনিস তৈরি করা যায় না।
তার মধ্যে সেই ডেডিকেশনটা ছিল। ও আর জব করেছে, আমি 2-2.5 লাখ টাকা মাসে স্যালারি পাই, সেটা ছাড়ছি, মানে ও প্রতিষ্ঠিত, আমিও আমার জায়গায় প্রতিষ্ঠিত। গ্রুপের জায়গায় বাদ দিয়ে আমরা কীভাবে ব্যবসাটা দাঁড় করাবো, তখনই করোনা শুরু হবে, আরও ভয়াবহ। তো ওই সমস্ত ওভারকাম করে করোনার পরপরই আমরা বিজনেস স্টার্ট করি, প্রোডাকশনে যাবো। অবশ্যই হয়ে যায় বিজনেস কলেজ করে স্টার্ট করতে, কিন্তু আমাদের অনভিজ্ঞতার কারণে আমাদের ফল ডাউন হয় বিজনেসে। তখন ফল ডাউন যখন হয়, তখন প্রতিনিয়তই মানুষ আমাদেরকে অনেকভাবে করতে, সেই সমস্ত ওভারকাম করে আমরা যেটা ভেবেছিলাম যে না আমাদের আইডিয়াটা ঠিক আছে, এইটা প্রুভ করতে আমাদের এতদিন সময় লেগে গেল। ব্যবসা কীভাবে যাবে না সেটা না, প্রতিকূল সামাজিক অবস্থানকেও আপনার সাবমিট করতে হয় যে না আমরা পারবো। সবার আগে ফ্যামিলিটার প্রতি প্রথম প্রতিকূলতা থাকে, সেই সাপোর্টটা পায় না। তো সেইগুলো অতিক্রম করে আজকে এই যে পর্যায়ে আসছে, মোটামুটি সফল বলবো না, প্রচেষ্টা এখনো চলমান। হ্যাঁ, তবে হাই ডেডিকেট না থাকলে নতুন উদ্যোক্তা তৈরি হওয়া যাবে। ওই ভবিষ্যতের ভবিষ্যৎটা ছিল আমাদের ওই সময় একটা প্ল্যানিং ছিল যে আমরা প্যাকেজিং সিস্টেমটা ডেভেলপ করব। ওই সময় বর্তমান বাংলাদেশে আগে 3-4টে কোম্পানি ছিল প্যাকেজের, কিন্তু করোনা থেকে শুরু করে এই 2024 সাল পর্যন্ত প্রায় 25টে কোম্পানি, নতুন কোম্পানি, মানে ওদের 10 অফ কোম্পানি, তারা নতুন এই বেকারি লাইনে প্রোডাকশনে চলে আসে। সো এই যে যারা ছোটোখাটো বেকারি করে, এদের হয়ে গেছে। তাদের করতে হলে কী হবে, যে মানসম্মত দিকটা করতে হবে, স্বাস্থ্যসম্মত করতে হবে, করে টিকে রাখতে পারবে। মানে এই যে মার্কেটটা অল ওভার বাংলাদেশ অনেকটা বড় কোম্পানিগুলো নিয়ে নিচ্ছে। এখন টিকে থাকতে হলে ছোটো কোম্পানিগুলো আসলে টিকে থাকাটা ক্রাশ হয়ে যাচ্ছে ছোটো কোম্পানিগুলো। এখন তাদের কী হবে, প্রোডাকশন কোয়ালিটির দিকে ভালো থাকতে হবে, হ্যাঁ কোয়ালিটির দিকে স্বাস্থ্যসম্মত থাকতে হবে, তাহলেই একটা অবস্থান তারা তৈরি করে যেতে পারবে। আর আমাদের যে ভবিষ্যৎ ফিউচার প্ল্যান, আমরা ওই 19 সালেও যেটা স্বপ্ন দেখছি, সে স্বপ্নের পিছনে দৌড়ছি। আশা করি একটা 25-26 সালের ভিতরে আমরা একটা যেতে পারি। এখন হয়তো 3-4টে থানা নিয়ে কাজ করতেছি, তখন হয়তো 8-10টা ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করবো, ফিউচারে একটু বড়ো যাবো, এই স্বপ্ন অনেক বড়। কবে যাবো, কীভাবে যাবো আসলে জানি না, চেষ্টা করি। সৃষ্টিকর্তা কী রেখেছেন তো বলা যায় না। থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমরা আশা করি যে আপনারা আপনাদের স্বপ্ন আরও বড় হোক এবং আরও ভালোভাবে আপনারা আপনাদের বিজনেসটা ভালো দিকে নিয়ে যান এবং বাংলাদেশের বেকারত্ব ঘোষণে আপনারা আপনাদের ভূমিকা রেখে যাবেন বলে আমরা আশা করি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ ভাই।